ঠিক 1 মাস আগে আমরা ভিডিও বানিয়েছিলাম কেন বার্সেলোনাতে থাকার ব্যাপারে ইউ টার্ন নিলেন জাভি। 1 মাস পর পরিস্থিতিটা বদলে গেছে অনেকটাই। এখন সেই জাভিকেই উল্টো ইউ টার্ন নিয়ে বিদায় করে দিল বার্সেলোনা। যে বার্সেলোনার হেডলাইন মোর দেন এ ক্লাব, তাদের এই অবস্থা কেন? কেন তাদের ক্লাব লিজেন্ড জাভিকে এভাবে তারা বিদায় করে দিল? সেই উত্তরটাই আজকে আমরা এই ভিডিওতে খোঁজার চেষ্টা করব। প্রথমে বলে রাখা ভালো, সাম্প্রতিক সময়ে বার্সেলোনার বেশ কয়েকজন কিংবদন্তিকেই কিন্তু জাভির পরিণতি বরণ করতে হয়েছে। রোনাল্ড কোমান থেকে লিওনেল মেসি, এরপরে জাভি। সাম্প্রতিক সময়ে বার্সা লিজেন্ডদের ক্লাবে অভিজ্ঞতা খুব একটা সুখকর হয়নি এবং এখানে জড়িয়ে আছে ক্লাবের সভাপতি হুয়ান লাপোর্তার নাম। তবে রোনাল্ড কোমান বা মেসির চেয়ে জাভির ব্যাপারটা একটু অদ্ভুত, কারণ জাভিকে 1 মাস আগেই একরকম হাতে পায়ে ধরে ক্লাবে থাকার ব্যাপারে রাজি করিয়েছিল বার্সেলোনা। সেই জাভি তাকে ছাঁটাই করার এবং নতুন কোচ আনার খবরটি জেনেছেন সংবাদ পত্রিকা পড়ে, এবং এর চেয়ে অদ্ভুত ব্যাপার আসলে কি হতে পারে? জাভিকে কেন বিদায় করা হলো সেটা বুঝতে এই বছরের শুরুতে যখন ভিয়ারিয়ালের কাছে হারের পর জাভি নিজে থেকে চলে যেতে চেয়েছিলেন, সেই সময়টা আসলে আমাদেরকে একটু বুঝতে হবে। জাভি এই বছরের জানুয়ারিতে যখন নিজ থেকে ক্লাব ছাড়ার ঘোষণা দেন, তখন আসলে তার ক্লাব ছাড়ার কারণ ছিল বেশ কয়েকটি। প্রথমত, সবচেয়ে বড় কারণ ছিল ক্লাবের ভেতর টক্সিক পরিবেশ বা এনটর্নো যেটাকে বলা হয়, এই ব্যাপারটা জাভিকে অনেকদিন ধরে কষ্ট দিচ্ছিল। তিনি বারবার বলে আসছিলেন বার্সেলোনায় কোনো কোচ বেশি দিন থাকতে পারবেন না এই ক্লাবের ভেতরকার টক্সিসিটির জন্য। জাভির ওই সময় ক্লাব ছাড়ার দ্বিতীয় কারণ ছিল একের পর এক ইনজুরি। পেদ্রি, গাভি সহ বেশ কয়েকজন কি প্লেয়ার ইনজুরিতে পড়ায় তার জন্য কাজটা অনেক কঠিন হয়ে যায়। জাভির ক্লাব ছাড়ার 3 নম্বর একটা বড় কারণ ছিল দলের ফর্ম। সেই সময় বার্সা ভিয়ারিয়ালের কাছে হেরে লা লিগার শিরোপা দৌড় থেকে বেশ কিছুটাই ছিটকে পড়ে এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ভালো মতো দৌড়ে থাকলেও তখন ক্লাবের ফর্মটা একেবারেই ভালো ছিল না। এবং জাভির ক্লাব ছাড়ার আরেকটি বড় হতাশার কারণ ট্রান্সফার মার্কেটে প্রপার সাপোর্ট না পাওয়া, যেটা নিয়ে জাভি নিজ থেকে অভিযোগ করে আসছিলেন বেশ কয়েকবার। মজার ব্যাপার হচ্ছে, জাভি ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার 3 মাসের মধ্যে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন। লাপোর্তা জাভিকে রাজি করেন এবং জাভি আবার ঘোষণা দেন তিনি বার্সেলোনায় থেকে যাচ্ছেন। এবং সেই ঘোষণা দেওয়ার পরে এই কয় মাসে যেটা হয়েছে সেটার একটা বড় ভূমিকা ছিল। তাহলে কি হয়েছিল এই 3 মাসে, জানুয়ারির পর থেকে গত এপ্রিল পর্যন্ত, যাতে জাভি ইউ টার্নটা নিয়েছিলেন? প্রথম কারণ, বার্সেলোনার সামনে বিকল্পের খুব বেশি অপশন ছিল না। লাপোর্তা তার পছন্দসই কাউকে পাচ্ছিল না, যদিও তিনি এখন ফ্লিককে পেয়ে গেছেন। দ্বিতীয় কারণ, যেটা আসলে এখন হাস্যকর শোনাবে, সেটা হচ্ছে লাপোর্তার আস্থার। লাপোর্তা জাভিকে তখন বলেছিলেন তিনি তার উপর পুরোপুরি ট্রাস্ট করেন, যদিও এখন বোঝা যাচ্ছে এটা আসলে পুরোপুরি একটা ফেক কথা ছিল। 3 নম্বর একটি বড় কারণ ছিল জাভির ক্লাবে থেকে যাওয়া, সেটা হচ্ছে কিছু তরুণ প্লেয়ারের ফর্ম। লা মাসিয়া থেকে উঠে আসা লামিন ইয়ামাল বা পাও কুবারাসি তাকে বেশ কনফিডেন্স দিচ্ছিলেন যে এই প্লেয়ারদেরকে নিয়ে জাভি বেশ কিছু দূর যেতে পারেন। এবং 4 নম্বর যে কারণটা, সেটা হচ্ছে দলের ফর্ম। মজার ব্যাপার, জাভি ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পর টানা 13 ম্যাচে বার্সেলোনা অপরাজিত ছিল। লা লিগা শিরোপা দৌড়ে খুব একটা ফিরতে না পারলেও তারা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে গিয়েছিল। এই ব্যাপারগুলো হয়তো জাভিকে কনভিন্স করেছিল থেকে যেতে। এবং সর্বশেষ যে বড় কারণ, সেটা হচ্ছে ড্রেসিং রুমের আস্থা। যতই যাই হোক না কেন, প্লেয়াররা জাভির পক্ষে ছিলেন, সিনিয়র প্লেয়াররা জাভির উপর ট্রাস্ট করেছিলেন। তাই জাভি এপ্রিলে ঘোষণা দেন তিনি ক্লাব ছাড়তে যাচ্ছেন না, ক্লাবই থেকে যাচ্ছেন। কিন্তু ড্রেসিং রুমের এই আস্থার ব্যাপারটাই জাভির জন্য গত 1 মাসে সবার আগে বিপক্ষে গেছে। জাভি বোর্ডকে বলেছেন গত কিছুদিন আগে তিনি সামনে ট্রান্সফার উইন্ডোতে লেভানডোভস্কির বদলে একজন ভালো স্ট্রাইকার চান। বোর্ড থেকে তাকে বলা হয় এই অবস্থায় ক্লাবের জন্য নতুন করে কোনো স্ট্রাইকার কেনাটা কঠিন হতে পারে, কিন্তু এমন কথার পরেও সর্বশেষ 7 ম্যাচের 6টিতেই তিনি লেভানডোভস্কিকে সাব করেন এবং ইঙ্গিত দেন যে সামনের মৌসুমে তিনি হয়তো তাকে নিয়ে প্ল্যান করতে পারেন।
এই ব্যাপারটি আসলে জাভির পক্ষে যায়নি এবং কিছুদিন আগে রাফিনহা জাভির ভাই এবং সহকারী কোচের সঙ্গে দুর্ব্যবহার করেন, যেটার জন্য জাভি তাকে বেশ ভালো রকমের বকুনি দেন এবং তাকে হুমকি দেন যে সামনের ম্যাচগুলোতে তাকে বসিয়ে রাখা হতে পারে। এবং সবচেয়ে বড় যেটা ব্যাপার সেটা জাভির বিপক্ষে যেতে পারে সেটা হচ্ছে ভিতর রকের সঙ্গে তার ট্রিটমেন্ট। বার্সেলোনার এই তরুণ প্লেয়ারকে আনার পর তাকে কোনো সুযোগই দেননি জাভি এবং ভিতর রক সেটা নিয়ে পাবলিকলি তার ডিসঅ্যাপয়েন্টমেন্ট রেজ করেছেন। এবং এই ব্যাপারটি যখন ভিতর রককে ভাবা হচ্ছিল রিয়াল মাদ্রিদে এন্ড্রিক অথবা ভিনিসিয়াসের কাউন্টার হিসেবে একজন ব্রাজিলিয়ান প্রডিজিকে পেয়ে গেছে বার্সেলোনা, সেটা জাভির জন্য খুব একটা ভালো কিছু হয়নি। এখানে হয়তো কিছুটা বোর্ড ডিরেক্টর অথবা ক্লাবের শীর্ষ কর্তাদের কনফিডেন্স হারিয়েছেন তিনি। তবে জাভির জন্য সম্ভবত শেষ বিদায় ঘন্টাটি বাজিয়ে দিয়েছে, যেটার জন্য তিনি আসলে স্যাক হয়েছেন। সেটা হচ্ছে একটা গুরুত্বহীন আলমেরিয়া ম্যাচের পর তার কমেন্ট। সেই ম্যাচের পর তিনি বলেছিলেন বার্সেলোনাকে রিয়েলিটি মেনে নিতে হবে, তাদেরকে সামনে বড় কিছু আশা না করাই ভালো। একটা সময় যখন ছিল বার্সেলোনা যে প্লেয়ার চাইতো তাকেই কিনতে পারত, কিন্তু ক্লাবের বর্তমান ফিনান্সিয়াল অবস্থায় সেটা সম্ভব নাও হতে পারে। জাভি এই কথাগুলো যে খুব বেশি ভুল বলেছেন তা নয়, কিন্তু লাপোর্তার জন্য এই কথাগুলো হয়ে এসেছে বেইমানির মতো। কারণ ক্লাবে থাকার ব্যাপারে রাজি করানোর সময় লাপোর্তা জাভিকে বলেছিলেন দলের ভেতরে যেটাই হোক না কেন জাভিকে সবসময় ক্লাবের ভালো কিছু বলে যেতে হবে, ক্লাবের ভালো দিকগুলোকে তুলে রাখতে হবে, যেটা আসলে ক্লাবের জন্য কমার্শিয়ালেও খুবই ইম্পর্টেন্ট, যাতে স্পন্সররা ক্লাবের থেকে মুখ ফিরিয়ে না নেয় এবং সবকিছু মিলে ক্লাবের ভেতরে আবহাওয়াটাকে কিছুটা স্টেডি রাখে। কিন্তু জাভির এই কথাগুলো লাপোর্তা একেবারে ভালো মতো নিতে পারেননি এবং এরপরেই আসলে তিনি নতুন কোচ খোঁজা শুরু করেন। এবং ইন্টারেস্টিং ব্যাপার যেটা, জাভি কখনোই লাপোর্তার লং টার্ম প্ল্যানে ছিলেন না। লাপোর্তা যখন ইলেকশনে দাঁড়ালেন তার প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্টের ক্যান্ডিডেট ছিলেন জাভি। লাপোর্তা জাভিকে ইউজ করেছিলেন একটা টেম্পোরারি সলিউশন হিসেবে, যাতে তিনিও ক্লাব সভাপতি হতে পারেন, ওদিকে জাভিও ড্রিম জব পেয়ে যান। দুজনের জন্য সেটা ছিল উইন উইন সিচুয়েশন। তাই বেশ কিছু ব্যাপারে জাভির সঙ্গে টাগ অফ ওয়ার চলেছে লাপোর্তার। ছোট ছোট কিছু ব্যাপার, যেমন চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে বার্সা পিএসজি ম্যাচের কদিন আগেই প্লেয়ারদেরকে ডে অফ দিলেন জাভি, যেটা আসলে বোর্ড থেকে একেবারেই পছন্দ হয়নি। এবং আরো কিছু ব্যাপারে অভিযোগ ছিল জাভির ট্রেনিং গুলো যথেষ্ট ইন্টেন্স হচ্ছে না, কিছুটা সমস্যা আছে তার ট্রেনিং এ, যেটা নিয়ে লেভানডোভস্কি পর্যন্ত জাভিকে সরাসরি কমপ্লেন করেছিলেন। এবং এই ব্যাপারগুলো জাভি বিরোধী মনোভাব ক্লাবে আরো বেশি উস্কে দেয়। জাভি বিরোধীদের আর একটা বড় অভিযোগ ছিল তিনি ম্যানেজার হিসেবে যথেষ্ট কড়া এবং ডমিনেটিং নন এবং তিনি প্লেয়ার থেকে ম্যানেজারের মধ্যে এই কনভার্সনটা ঠিকমতো করতে পারেনি। লাপোর্তা হয়তো এগুলোকে একটা সময় পাত্তা দেননি, কিন্তু শেষ দিকে এসে তিনি এইসব ব্যাপারে কনভিন্সড হন এবং শেষ পর্যন্ত জাভিকে স্যাক করার সিদ্ধান্ত নেন। এখন প্রশ্ন হচ্ছে জাভিকে বিদায় করার পর হান্সি ফ্লিক আসলেন, তিনি কতটা কি করতে পারবেন সেটা ডিটেইল উত্তর আমরা আরেকটি ভিডিওতে খোঁজার চেষ্টা করব। তবে আপাতত এটুকু বলে রাখা ভালো, হান্সি ফ্লিকেরও কিন্তু বায়ার্ন ছাড়ার পর জার্মানির হয়ে সময়টা ভালো যায়নি। তিনি জার্মানির জাতীয় ফুটবল দলের ইতিহাসের প্রথম কোচ যিনি আসলে স্যাক হয়েছেন এবং এই সময়ে জার্মানিতে তার কোনো বড় শিরোপা নেই। সেই ফ্লিককে নিয়ে বার্সেলোনা কতটা কি করতে পারবে সেটা বলে দেবে সময়। তবে আপাতত জাভি নিজেকে আনফরচুনেট মনে করতে পারেন, যে ক্লাবে তিনি তার ক্যারিয়ারের সবকিছু জিতেছেন সেই ক্লাব থেকেই তাকে একরকম গলা ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হলো, যেটা তিনি জানতে পেরেছেন পত্রিকা পড়ে। এর চেয়ে দুর্ভাগ্যজনক একজন লিজেন্ডের জন্য আসলে আর কি হতে পারে।